নমস্কার বন্ধুরা, আজকের গল্প সুরের আলো। বিকেলের ম্লান আলোটা ড্রয়িং রুমের কার্পেটে একটা দীর্ঘ ছায়া ফেলেছে। উত্তরবঙ্গের এই সীমান্ত শহরে বিকেলের বাতাসটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। সোফায় বসে থাকা তিনটি ছেলের মুখ শুকিয়ে আমচি হয়ে গেছে। তারা এসেছে স্থানীয় একটি বড় ক্লাবের পক্ষ থেকে। শিক্ষক দিবসের সন্ধ্যায় অরুণিমাকে প্রধান শিল্পী হিসেবে পেতে। অরুণিমা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, দেখো ভাই, তোমরা আবদার করেছ, আমি খুশি হয়েছি, কিন্তু ওই একটা দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমি কোনো মঞ্চে উঠি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাকি বছরের 364 দিন তোমরা আমায় যখন ডাকবে আমি যাব। একটি ছেলে মরিয়া হয়ে বলল, দিদি, আমাদের অনুষ্ঠানটা এবার খুব বড়, আপনার নাম কার্ডে ছাপা হয়ে গেছে। অরুণিমা মৃদু হেসে বাধা দিল, নাম ছাপানোর আগে তো শিল্পীর অনুমতি নেওয়া প্রয়োজন ছিল, তাই না? তোমরা বরং অন্য কাউকে দেখো, তবে কথা দিচ্ছি এর পরের বার তোমাদের ওখানে আমি অবশ্যই বাজাবো। ছেলেরা যখন নমস্কার করে বেরিয়ে গেল, তখন অরুণিমার মনে হলো তাদের হতাশাটা যেন বাতাসের ভার বাড়িয়ে দিয়েছে। সে দরজাটা বন্ধ করে দিয়ে সোফায় এসে বসল। একটা গভীর দীর্ঘশ্বাস তার বুকের পাঁজরে গিয়ে লাগলো। লোকে ভাবে সে হয়তো আজ সফল বলে দিমাগ দেখাচ্ছে, কিন্তু এই একটা দিনের পবিত্রতা সে কি করে কাউকে বোঝাবে? অরুণিমা বারান্দায় গিয়ে দাঁড়ালো। সামনে খোলা মাঠের ওপারে সূর্যটা তখন টকটকে লাল হয়ে দিগন্তরের কোলে ঢলে পড়েছে, ঠিক যেন এক মুঠো আবির কেউ ছড়িয়ে দিয়েছে আকাশের বুকে। এক ঝাঁক বক সারিবদ্ধ হয়ে উড়ে যাচ্ছে বনের দিকে। অরুণিমার মনে পড়ল, ছোটবেলায় সেও এমন ডানা মেলে উঠতে চেয়েছিল, কিন্তু সমাজ আর পরিস্থিতি তার ডানাগুলো শৈশবেই ছাঁটাই করে দিয়েছিল। বারান্দা থেকে দূরে একটা সবুজ গালচের মতো মাঠ দেখা যাচ্ছে। সেখানে কিশোর ছেলেরা ফুটবল খেলছে। দৃশ্যটা দেখলেই অরুণিমার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। কোনোদিন তো তার ওই সবুজ ঘাসে গড়াগড়ি খাওয়া হলো না। চিরকাল সে দূর থেকে অন্যদের খেলা দেখে গেল। ছোটবেলায় যখন তার খুব ইচ্ছা করত ওদের সাথে দৌড়াতে, সে মাঠে যেত, কিন্তু পাড়ার সমবয়সী ছেলেমেয়েরা তাকে দেখলেই ব্যঙ্গ করত। ওই দেখ, হাদাটা আসছে। কেউ চিমটি কাটত, কেউ বা পায়ে ল্যাং মেরে তাকে ফেলে দিয়ে পৈশাসিক আনন্দ পেত। সে ছিল তাদের কাছে এক জড়বুদ্ধি সম্পন্ন খেলার পুতুল। একদিন একটা বাচ্চা মাঠে বসে পিয়ারা খাচ্ছিল। অরুণিমা হয়তো ক্ষুধার্ত বা উৎসুক নয়নে চেয়েছিল। সাথে সাথে 4-5 জন বন্ধু মিলে তাকে ঘিরে ধরে বলেছিল, হ্যাংলা, নজর দিচ্ছিস কেন রে পেতনি, চোখ গেলে দেব। সেই দিনই প্রথমবার অরুণিমার শিশু হৃদয়ে আত্মসম্মান শব্দটা বিঁধেছিল। সে তো পিয়ারা চায়নি, সে চেয়েছিল একটু সাহচর্য। সেই থেকে অরুণিমা আর কোনোদিন খেলার মাঠে পা রাখেনি। কলিং বেলের শব্দে স্মৃতির ঘোর কাটল অরুণিমার। পরিচারিকা ঝিনুক এসেছে। অরুণিমা তাকে বলল, ঝিনুক, আজ রাতে আর কিছু রান্না করতে হবে না, ওবেলার খাবারটাই গরম করে নেব। তুই বরং তাড়াতাড়ি বাড়ি যা, আকাশটা মেঘলা করেছে। ঝিনুক চলে যাওয়ার পর ঘরটা নিঝুম হয়ে গেল। অরুণিমা অন্ধকার ঘরে সোফায় বসে ভাবছিল 20 বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। অরুণিমার বয়স যখন 5 বছর, তখন তারা সপরিবারে পাহাড়ে যাচ্ছিল মন্দির দর্শনে। হঠাৎ এক ভয়াবহ বাস দুর্ঘটনা সেই দিনটা তাদের সাজানো সংসারকে চুরমার করে দিল।
অরুণিমা মায়ের কোল থেকে ছিটকে পড়েছিল। সে শারীরিকভাবে বেঁচে গেলেও মানসিকভাবে সিঁটিয়ে গিয়েছিল এক চরম আতঙ্কে। কিন্তু তার বড় ভাই আবিরের ভাগ্য ছিল আরও নিষ্ঠুর। মেধাবী আবিরের শরীরটা চিরতরে পঙ্গু হয়ে গেল। সে তার দৃষ্টিশক্তি হারালো। এরপর থেকে অরুণিমাদের বাড়িতে শুরু হলো এক দীর্ঘ অন্ধকার অধ্যায়। মা বাবা আবিরের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়লেন। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়। প্রায় প্রতি রাতেই বাবা মায়ের তুমুল অশান্তি হতো। সেই চিৎকার, ভাঙচুর আর হাহাকার অরুণিমাকে ঘরের কোণে আরও গুটিয়ে দিয়েছিল। সে স্কুলে গিয়েও শিক্ষক বা বন্ধুদের সাথে কথা বলতে পারত না। কোনো কিছু বোঝাতে গেলেই সে তোতলাতো, তার শ্বাসকষ্ট শুরু হতো। শিক্ষকরা তাকে বোকা বলে ক্লাসের শেষ বেঞ্চে পাঠিয়ে দিতেন। ধীরে ধীরে অরুণিমা তার নিজের বাড়িতেই হয়ে উঠেছিল এক অবাঞ্ছিত বোঝা। অরুণিমার জীবনের মোড় ঘোরার দিনটা ছিল মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন। সে জানত সে ফেল করবে, এবং করেও ছিল। সেদিন অঝোরে বৃষ্টি পড়ছিল। রেজাল্ট হাতে নিয়ে যখন সে পথের কাদা ভেঙে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল এই পৃথিবীর কারো কাছে তার কোনো প্রয়োজন নেই। বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিশে একাকার হয়ে যাচ্ছিল। হঠাৎই তার শরীরটা অবশ হয়ে আসে, মাথার ভেতরটা ঘুরতে শুরু করে এবং সে রাস্তার ধারেই লুটিয়ে পড়ে। দুদিন পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে নিজের বিছানায় শুয়ে আছে। পাশে একজন অচেনা ভদ্রমহিলা। তার চোখে মুখে এমন এক মমতা যা অরুণিমা নিজের মায়ের কাছেও পায়নি বহু বছর। ইনিই ছিলেন সেই বিখ্যাত সেতার শিল্পী সুচিস্মিতা দেবী। তিনি অরুণিমার মাথায় হাত বুলিয়ে বললেন, "তুমি খুব সুন্দর গান গাও মা, আমি জানি।" অরুণিমা অবাক হয়ে তাকালো। সে তো গান জানে না। সুচিস্মিতা দেবী হেসে বললেন, "আমি তোমাকে যখন রাস্তা থেকে তুলে আনছিলাম, তোমার মুখ থেকে তখন জ্বরের ঘোরে বিড়বিড় করে এক অদ্ভুত সুর ভেসে আসছিল। আমি বুঝেছি তোমার ভেতরে এক সুরের সাগর আছে, যা কেউ খুঁজে দেখেনি।" তিনি অরুণিমার বাবাকে রাজি করিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন সেতার শেখানোর জন্য। সেই প্রথম অরুণিমা দেখল এক অদ্ভুত সাজানো ঘর, যেখানে কোনো অশান্তি নেই, শুধু সুরের আবেশ। সুচিস্মিতা দেবীর নিজের মেয়ে সোমা জন্মান্ধ ছিল এবং কয়েক বছর আগে সে মারা যায়। তিনি অরুণিমার মধ্যে নিজের সেই সোমাকে খুঁজে পেলেন। শুরু হলো এক কঠিন লড়াই। সুচিস্মিতা দেবী অরুণিমাকে শুধু সেতার শেখালেন না, তাকে কথা বলা, আত্মবিশ্বাস ফিরে পাওয়া আর পৃথিবীর দিকে মাথা উঁচু করে তাকানো শেখালেন। অরুণিমা বুঝতে পারল, বইয়ের পড়া তার মাথায় না ঢুকলেও সুরের গ্রামার সে একবার শুনলেই আয়ত্ত করতে পারে। সুচিস্মিতা দেবী অরুণিমার দাদাকে বলতেন, "আপনার বোন এক বিরল প্রতিভা। আমাদের সমাজ শুধু পুঁথিগত বিদ্যা চেনে, কিন্তু অরুণিমার হাতে যে ঈশ্বর দত্ত জাদু আছে, তা দিয়ে সে একদিন বিশ্ব জয় করবে।" বছরের পর বছর অরুণিমা তার গুরুমার কাছে সাধনা করল। যে মেয়েটা স্কুলে একলা জগতে থাকত, সে সেতারের তারে তার সমস্ত না বলা কষ্টগুলো ঢেলে দিল। তার সুরের ঝংকারে ফুটে উঠত এক শান্ত বিকেলের মাঠ। মায়ের কোল থেকে ছিটকে পড়ার আতঙ্ক আর একলা থাকার হাহাকার। আজকের অরুণিমা সেন আর আগের সেই হাবা মেয়েটি নেই। সে এখন বিদুষী অরুণিমা সেন। ডোভার লেন মিউজিক কনফারেন্স থেকে শুরু করে বিদেশের বড় বড় কনসার্ট হলে আজ তার অবাধ যাতায়াত। যে সহপাঠীরা তাকে ল্যাং মেরে ফেলে দিত, তারা আজ গর্ব করে বলে, "অরুণিমা আমার ক্লাসে পড়ত।" কিন্তু অরুণিমা আজও সেই সাধারণ জীবনই বেছে নিয়েছে। সে একটি বিশেষ স্কুল খুলেছে, যেখানে তার মতো মানসিকভাবে পিছিয়ে পড়া
বা অবহেলিত শিশুদের গান ও বাজনার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। সে মনে করে সমাজের তথাকথিত সুস্থ মানুষরাই আসলে অসুস্থ, কারণ তারা অন্যকে সম্মান দিতে জানে না। কাল 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। অরুণিমার কাছে এই দিনটা কোনো উৎসবের নয়, এই দিনটা তার একান্ত নিবেদনের। পরের দিন খুব ভোরে অরুণিমা ঘুম থেকে উঠল, স্নান করে একটা লাল পাড় সাদা শাড়ি পরল, যা তার গুরুমার খুব প্রিয় ছিল। অরুণিমা যখন এই শাড়িটা পরত, গুরুমা তাকে বলতেন, আমার মা সরস্বতী। সে ড্রয়িং রুমে গুরুমার বড় প্রতিকৃতিটার সামনে গিয়ে দাঁড়ালো, রজনীগন্ধার মালা দিয়ে ছবিটা সাজালো, চন্দন দিয়ে ফোঁটা দিল। তারপর তার সেই আদি সেতারটা হাতে নিয়ে শতরঞ্জির ওপর বসল। 15 মিনিট চোখ বুজে ধ্যান করার পর সে তারে আঙুল ছোঁয়ালো। বেজে উঠল রবীন্দ্রসঙ্গীতের সেই চেনা সুর, চিরসখা হে ছেড়ো না। অরুণিমার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল আজ আর কষ্টের নয়, তা পরম তৃপ্তির। তার সেতারের ঝংকার যেন ঘরের দেওয়াল ভেদ করে ছড়িয়ে পড়ল সেই বাইরের সবুজ মাঠে, সেই মেঘলা আকাশে। বাতাসে ভেসে আসা বৃষ্টির গন্ধ আর সেতারের সুর মিলেমিশে তৈরি করলো এক মায়াবী পরিবেশ। অরুণিমা মনে মনে বলল, গুরুমা, আমি কাউকে ফিরতে দেব না। আমার মতো হাজারো অরুণিমা যাতে অন্ধকারের হাত থেকে সুরের আলোতে আসতে পারে, সেই শক্তি তুমি আমায় দিও। বাইরের সেই মাঠের পাখিগুলো হয়তো আজ তার সুরে সুর মেলাচ্ছিল। অরুণিমার ঘর আজ অন্ধকারে নয়, এক দিব্য আলোয় ভরে উঠেছে। যে নিঃসঙ্গতা তাকে ছোটবেলায় গিলে খেতে চেয়েছিল, আজ সেই নিঃসঙ্গতাই তার সেতারের শ্রেষ্ঠ আলাপ হয়ে ধরা দিয়েছে। অরুণিমা আজ পূর্ণ, অরুণিমা আজ স্বাধীন।